আসসালামু আলাইকুম। বড়মা কলেজের শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি বড়মা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে। আজকে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আবুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, বড়মা কলেজ, বড়মা, চন্দনাইশ, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয়টি হলো লেকচার নম্বর 5, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র, অধ্যায় 8, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এবং এটা হলো এই চ্যাপ্টারের পার্ট 2। যেহেতু এর আগে অষ্টম অধ্যায়ের থিওরিটিক্যাল একটি ক্লাস তোমাদের আমি নিয়ে নিছি, সেজন্য এটা পার্ট 2 হিসেবে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অষ্টম অধ্যায়ের মধ্যে ধরতে গেলে এখানে বেশিরভাগ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি শ্রবণ করবে, আশা করি সবাই বুঝতে পারবে। আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিসমূহ সম্পর্কে জানতে পারবে, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতির প্রয়োগসমূহ সম্পর্কে জানতে পারবে, মূলধন বাজেটিংয়ের বিভিন্ন পদ্ধতিসমূহের সূত্রসমূহ সম্পর্কে জানতে পারবে এবং গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের এই অষ্টম অধ্যায়ের মূলধন বাজেটিংয়ের কয়টা পদ্ধতি, কয়টা টেকনিক, এগুলো সম্পর্কে আলোচনা করছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা মূলধন বাজেটিং সিদ্ধান্তকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। তো টোটাল মিলে আমাদের টেকনিক অথবা পদ্ধতি সমূহ হলো 5টি। তো আমি চেষ্টা করব আজকের এই লেকচারের মাধ্যমে তোমাদের সনাতন পদ্ধতিটা শেষ করতে। অর্থাৎ সনাতন পদ্ধতি হলো দুইটা, একটা হচ্ছে ARR, যেটাকে এভারেজ রেট অফ রিটার্ন বলা হয়, বাংলায় বলতে গেলে এটাকে গড় মুনাফার হার বলা হয় অথবা গড় উপার্জন হার বলা হয়। এবং দ্বিতীয় নম্বর পদ্ধতিটা হলো PBP, যেটাকে ইংরেজিতে বলা হয় পেব্যাক পিরিয়ড, অথবা আমরা বাংলায় বলতে গেলে এটাকে পরিশোধকাল বা পেব্যাক সময় বলতে পারি। আমি পুরো আজকে লেকচারটি একটু লম্বা হবে। আমি চেষ্টা করব তোমাদের থিওরি প্লাস গাণিতিক সমস্যা এবং এক্সাম্পলের মাধ্যমে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিতে। প্রথমে আসি প্রকল্প মূল্যায়নের পদ্ধতিসমূহ। আমাদের এই পদ্ধতিসমূহের মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো গড় উপার্জন হার বা গড় মুনাফার হার, যেটাকে ARR বলা হয়। ইংরেজিতে এটার পূর্ণরূপ হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন। এটা কি জিনিস? এটা হলো গড় বিনিয়োগকৃত অর্থের উপর আয়ের শতকরা হারকে গড় মুনাফার হার বা গড় উপার্জন হার বলা হয় অথবা ARR বলা হয়।
গড় বিনিয়োগকৃত অর্থের উপর আমি যতগুলো আমার মূলধন প্রাথমিক বিনিয়োগ আমি বিনিয়োগ করব, এই আয়ের উপর শতকরা হারকে গড় মুনাফার হার বলা হয়। পাশে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলা, এভারেজ রেট অফ রিটার্ন, এভারেজ অ্যানুয়াল নেট আর্নিংস আফটার ট্যাক্সেস অর্থাৎ কর পরবর্তী নেট নগদ মুনাফা ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটাকে প্রাথমিক বিনিয়োগ বলা হয়, ইনটু 100। তো এই গড় মুনাফার হার বা গড় উপার্জন হার আমরা ক্যালকুলেশন আমরা জানবো এবং সর্বশেষে আমরা গাণিতিক বিশ্লেষণ করব। আমরা আগে একটু দেখে নিব গড় উপার্জন হার বা গড় মুনাফার হারের সুবিধা ও অসুবিধা কি। কারণ প্রতিটা পদ্ধতির দুইটা সাইড আছে, একটা হলো সুবিধা আর একটা অসুবিধা। তো গড় উপার্জন হারের সুবিধাগুলো হলো এই পদ্ধতি প্রাচীন ও বহুল ব্যবহৃত, অনেক আগে থেকে এটা ব্যবহার হয়ে হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে আয়ের হার সহজে নির্ধারণ করা যায় এবং এটা বলতে গেলে একদম সহজভাবে নির্ণয় করা যায়। সুদ ও কর পূর্ববর্তী মুনাফা থেকে সুদ ও কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। এর মাধ্যমে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা যায়। এই পদ্ধতি সহজে বোঝা যায় এবং ব্যবহার করা যায়। এতে তুলনামূলক বিশ্লেষণ সহজবোধ্য হয়। আমার কাছে যদি 4-5টা প্রকল্প থাকে, তাহলে আমি গড় উপার্জন হারের মাধ্যমে আমি কোন প্রকল্পটা গ্রহণ করব, কোন প্রকল্পটা রিজেক্ট করব, এটা সম্পর্কে আমি সহজে বিশ্লেষণ করতে পারবো এবং তুলনা করতে পারবো। অসুবিধা সমূহ কি কি? এই পদ্ধতিতে নগদ প্রবাহকে বিবেচনা করা হয় না। আমরা জানি কোন একটি প্রকল্পে যখন প্রাথমিকভাবে বিনিয়োগ করা হয়, এটার রিটার্ন হিসেবে কতগুলো আন্তঃপ্রবাহ উঠে আসে। তো গড় উপার্জন হারের ক্ষেত্রে এই বিষয়গুলো নগদ প্রবাহকে বিবেচনা করা হয় না। 2 নম্বর অসুবিধা হলো এই পদ্ধতিতে সম্পূর্ণ আয়ুষ্কাল বিবেচনা করে না। তৃতীয় পদ্ধতিটা হলো এই পদ্ধতিতে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না, যেটাকে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। এই অর্থের সময় মূল্যকে বিবেচনা করতে পারবো না। অর্জিত মুনাফা যে পুনরায় বিনিয়োগ করা হয় তা এখানে বিবেচনা করা হয় না। কারণ আমরা জানি কোন একটি বিনিয়োগ প্রকল্প থেকে যখন বিনিয়োগ করা হয়, তখন ওই প্রকল্পের বিপরীতে আয় উঠে আসে, মুনাফা চলে আসে। এই মুনাফাটা কিন্তু পুনরায় কোন একটি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থেকে যায়। অথচ গড় উপার্জন হার পদ্ধতিতে এটি বিবেচনা করা হয় না। আরেকটি অসুবিধা হলো এখানে প্রকল্পের ঝুঁকি বিবেচনা করা হয় না। ঝুঁকিটা এখানে বিবেচনা করা হয় না, যার কারণে এই সব মিলিয়ে কিন্তু গড় উপার্জন হারে কিন্তু কিছু সুবিধা আছে, আবার অসুবিধাও রয়েছে। গড় মুনাফার হারের গাণিতিক নিয়মাবলী আমরা জানি এই অষ্টম অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, এখানের মধ্যে সূত্রের প্রয়োগ করে সূত্রের মাধ্যমেই আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো আমরা দেখে নিব গড় মুনাফার হারের গাণিতিক বিশ্লেষণ করতে গেলে আমরা যদি অঙ্ক করতে যাই, তাহলে এখানে সূত্রগুলো কি প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছ এটা মেইন সূত্র, গড় মুনাফার হার বা যেটাকে ARR বলা হয়। এটা হলো বাৎসরিক গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। অর্থাৎ প্রতি বছরে যেই মুনাফা হবে এই সবগুলো মুনাফা গড় নেট মুনাফা গড় বের করে আমাদেরকে উপরে লিখতে হবে এবং গড় বিনিয়োগ নিচে দিতে হবে।
এরপরে বাৎসরিক গড় নেট মুনাফাটা হচ্ছে, আমরা যদি বের করতে যাই, প্রকল্পের মেয়াদে প্রাপ্ত নেট মুনাফা ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এরপরে গড় বিনিয়োগটা আমরা বের করব প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ বা প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমি মেইন সূত্রের মধ্যে একটা উপরে আছে বাৎসরিক গড় নেট মুনাফা, নিচে আছে গড় বিনিয়োগ। বাৎসরিক গড় নেট মুনাফা এই সূত্রের মাধ্যমে বের করব এবং গড় বিনিয়োগটা এই সূত্রের মাধ্যমে বের করব। আমরা সিদ্ধান্ত কিভাবে নিব? গড় মুনাফার হারটা আমরা যদি, আমার কাছে যদি অনেকগুলো প্রকল্প থাকে অথবা প্রকল্পগুলো যদি হয় পরস্পর বর্জনশীল অথবা স্বাধীন প্রকল্প, তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব? তো সিদ্ধান্ত আমরা প্রথমে স্বাধীন প্রকল্প যদি হয়, সিদ্ধান্তটা কিভাবে নিব? সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত গড় মুনাফার হার থেকে নির্ণয়কৃত গড় মুনাফার হার বেশি হলে প্রকল্প গৃহীত হবে। দুইটা প্রকল্প, এখানের মধ্যে পূর্ব নির্ধারিত একটি প্রকল্পের মধ্যে গড় মুনাফার হার মনে করো 5%, বর্তমানে বের করছি 10%, তাহলে সেক্ষেত্রে আমি প্রকল্পটি গ্রহণ করব। অর্থাৎ আগে নির্ণয়কৃত গড় মুনাফার হার থেকে যদি বর্তমানে নির্ণয়কৃত গড় মুনাফার হার বেশি হয়, তাহলে আমি প্রকল্পটি গ্রহণ করব, আর যদি কম হয় আমি প্রকল্পটি বর্জন করব। তারপর পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে সে প্রকল্প গৃহীত হবে। অর্থাৎ আমার কাছে যদি দুইটা প্রকল্প থাকে, এখানের মধ্যে একটি প্রকল্পের গড় মুনাফার হার যদি 5% হয়, আরেকটা প্রকল্পের গড় মুনাফার হার যদি 10% হয়, তাহলে আমি গ্রহণ করব 10% যে প্রকল্পের গড় মুনাফার হার বের হয়েছে সেটা আমি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করব। এভাবেই একটি প্রকল্প গ্রহণ করব কি গ্রহণ করব না সেটা আমরা গড় মুনাফার হারের মাধ্যমে আমরা বুঝতে পারব। এবার আসা যাক গড় উপার্জন হার নির্ণয় করার গাণিতিক পদ্ধতি। গড় উপার্জন হার বা গড় নেট মুনাফা নির্ণয় করার জন্য কিছু বিষয় বিবেচনা করতে হবে, যেমন নগদ প্রবাহের ধরন সমান হারে বা অসমান হারে। 2 নম্বর ফ্যাক্টর হলো নগদ প্রবাহ কর পূর্ব নাকি কর পরবর্তী। এই দুইটা বিষয়ের উপর খেয়াল করেই আমাদেরকে গড় উপার্জন হার নির্ণয় করতে হবে। তো আমরা সমান হারে অসমান হারে কি ধরনের আমরা একটু দেখে নিই। আমরা জানি নগদ প্রবাহ দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সমান হারে আর একটা হচ্ছে অসমান হারে। সমান হারে কিরকম? যদি কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে নগদ আন্তঃপ্রবাহগুলো প্রতি বছর একই হারে হয়, অর্থাৎ প্রতি বছরে সমানভাবে হয়, তখন তাকে সমান হারে নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ বলে। যেমন এবিসি কোম্পানি লিমিটেড 1 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি বছর 10,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ হবে। তাহলে প্রকল্পটির মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে প্রতি 1 বছর পর পর 10,000 টাকা করে আন্তঃপ্রবাহ হলো। এটাকে বলা হচ্ছে সমান হারে নগদ প্রবাহ। অসমান হারে নগদ প্রবাহ যদি কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে নগদ আন্তঃপ্রবাহগুলো প্রতি বছর একই হারে না হয়ে এক এক বছরে এক এক ধরনের হয়, তখন তাকে অসমান হারে নগদ প্রবাহ বা অসমান হারে নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। যেমন এবিসি কোম্পানি লিমিটেডের 1 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রথম বছর 10,000 টাকা, দ্বিতীয় বছরে 12,000 টাকা, তৃতীয় বছরে 15,000 টাকা, এবং প্রকল্পটির মেয়াদ যদি 3 বছর হয়, তাহলে 3 বছরে 3 ধরনের টাকা আন্তঃপ্রবাহ হয়ে গেল। এই ধরনের প্রবাহ হলে তখন আমরা এটাকে বলবো অসমান হারে নগদ প্রবাহ।
এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটা সমান হারে কোনটা অসমান হারে, কারণ অঙ্ক করার জন্য মেন ফ্যাক্টর হলো এগুলাই। এরপরে 2 নম্বর ফ্যাক্টরটা আমরা দেখে নিই, নগদ প্রবাহ কর পূর্ব নাকি কর পরবর্তী। অঙ্কে কর পরবর্তী মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকলে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সরাসরি সূত্র প্রয়োগ করে গড় মুনাফা হার বা গড় উপার্জন হার বের করা যায়। অর্থাৎ আমার অঙ্কে যে প্রদত্ত অঙ্কে আমার যদি কোনো আয়গুলো আমাদের কর পরবর্তী লেখা থাকে, কর পরবর্তী আয় অথবা কর পরবর্তী মুনাফা, এই ধরনের যদি লেখা থাকে তাহলে আমাদের কিছুই করতে হবে না, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা গড় মুনাফার হার বের করতে পারবো। আর যদি অঙ্কে কর অবচয় ও কর পূর্ব মুনাফা বা কর পূর্ববর্তী নগদ প্রবাহ বা বার্ষিক সঞ্চয় ইত্যাদি দেওয়া থাকলে কর পরবর্তী নিট মুনাফা বের করে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। আবার বলতেছি, অঙ্কে যদি কোনো বলা থাকে যে কর পূর্ব অথবা অবচয় ও কর পূর্ব মুনাফা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এই ধরনের শব্দগুলো যখন বলা থাকবে তো আমাদের বুঝতে হবে এখানে কর কাটা হয় নাই, আমাদেরকে কর কেটে আমাদের অঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে প্রদত্ত কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকলে প্রথমে অবচয় বের করতে হবে। অবচয় কিভাবে বের করতে হবে সেটা আমরা অঙ্কের মধ্যে আমরা সূত্রের মাধ্যমে জেনে নিব। এরপর কর পূর্ব নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে কর পূর্ব মুনাফা নির্ণয় করা যায়। কর পূর্ব মুনাফা থেকে নির্দিষ্ট করের হারের ভিত্তিতে কর বাদ দিলে কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করতে হবে। এভাবেই গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রগুলো দেখলাম, সমান হারে অসমান হারে আমরা এভাবে দেখলাম। আমি এখানে চেষ্টা করব তোমাদের এক্সাম্পলের মাধ্যমে, অর্থাৎ যত ধরনের অঙ্ক আসুক না কেন আমরা যেভাবে সলভ করতে পারি সেভাবে কয়েকটা এখানে গাণিতিক সমস্যা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেমন উদাহরণে 1 নম্বর অঙ্কটা, এসিআই কোম্পানি একটি প্রকল্পে 20 লক্ষ টাকার একটি মেশিন কেনা প্রয়োজন। উক্ত মেশিনটির কার্যকর আয়ুষ্কাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। উক্ত প্রকল্প থেকে বার্ষিক নেট মুনাফা 7 লক্ষ টাকা অনুমান করা হয়েছে। উক্ত প্রকল্পে গড় উপার্জন হার কত হবে? তো প্রশ্নটি পড়ে আমরা কিছু জিনিস আমরা ধারণা নিয়ে নিব। প্রথমে 20 লক্ষ টাকা প্রয়োজন হবে, মানে এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ প্রকল্পটির, এবং এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে অঙ্ক এক ধরনের হবে। তো আরেকটা হচ্ছে এখানে বার্ষিক নিট মুনাফা 7 লক্ষ টাকা করে প্রদান করা হবে, অর্থাৎ এটাই হলো নিট নগদ প্রবাহ। তো আমরা সমাধানে যেতে গেলে এখানে আমাদের কি কি দেওয়া আছে এগুলো লিখতে হবে। যেমন এখানে প্রথমে দেওয়া আছে প্রাথমিক বিনিয়োগ 20 লক্ষ টাকা, বার্ষিক নিট গড় মুনাফা 7 লক্ষ টাকা, আয়ুষ্কাল বা মেয়াদ হচ্ছে 5 বছর। এই তিনটা ইনফরমেশন দেওয়া থাকলে আমাদের যদি সমান হারে নগদ প্রবাহ হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করে আমরা গড় মুনাফার হার বের করতে পারবো। তো প্রথমে একটা এখানে সূত্র প্রয়োগ করছি, দেখো এখানে গড় বিনিয়োগ, যেহেতু বার্ষিক নিট গড় মুনাফা দেওয়া আছে সেজন্য আমাকে গড় বিনিয়োগটা বের করে নিতে হবে। গড় বিনিয়োগ বের করার সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 20 লক্ষ টাকা, যেহেতু ভগ্নাবশেষ মূল্য আমার নেই সেজন্য আমি এখানে শূন্য বসাই দিছি এবং ডিভাইডেড বাই 2। আমরা 20 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 10 লক্ষ টাকা পাই। তাহলে আমাদের বের হয়ে গেল গড় বিনিয়োগ। এবার আমরা মেইন সূত্র প্রয়োগ করব, গড় মুনাফার হার বাৎসরিক গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ।
এবং এখানে অবশ্যই যেহেতু আমাদের হার আছে এখানে 100 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখানে উপরেরটা বসাই দিচ্ছি 7 লক্ষ টাকা বার্ষিক গড় নিট মুনাফা, এবং নিচে গড় বিনিয়োগ এখান থেকে যেটা পাইছি সেটা হচ্ছে 10 লক্ষ টাকা ইন্টু 100, তাহলে আমাদের এখানে হচ্ছে 70%। অর্থাৎ কোন অঙ্কের মধ্যে যদি সমান হারে বার্ষিক নগদ প্রবাহ হয় তাহলে এভাবেই আমাদের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে। উদাহরণ 2। এবার উদাহরণ 1 থেকে একটা ভিন্ন ধরনের অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। জনাব রবিন একজন সরকারি কর্মচারী। তিনি একটি প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। উক্ত প্রকল্পের মেয়াদ 5 বছর। প্রকল্পটি থেকে আগামী 5 বছর অবশ্যই ও কর পরবর্তী মুনাফা নিম্নরূপ হবে। দেখো এখানে বলা আছে অবশ্যই ও কর পরবর্তী, এখানে পূর্ববর্তী বলে নাই, তার মানে এখানে করটা কাটা হয়ে গেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গড় উপার্জন হার নির্ণয় করো। বছর আছে এখানে, যেহেতু প্রকল্পটির মেয়াদ 5 বছর, 1 থেকে 5 বছর এখানে আমাদের দেওয়া আছে, এবং অবশ্যই কর পরবর্তী মুনাফা প্রথম বছর পরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 20,000 টাকা, তৃতীয় বছরে 30,000 টাকা, এবং চতুর্থ বছরে 40,000 টাকা, পঞ্চম বছরে 50,000 টাকা। এভাবেই আমাদের একটা টেবল দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে কর পরবর্তী বলা আছে, তাহলে আমাদের কিছু করতে হবে না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখানে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 লক্ষ টাকা, যেহেতু বিনিয়োগ করবে এখানে 1 লক্ষ টাকা, এবং এখানের মেয়াদ হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। গড় নেট মুনাফা আমরা বের করে নিব, যেহেতু আমাদের সরাসরি দেওয়া নাই, কারণ 5 বছরের টাকা 5টা দেওয়া আছে, তো এগুলো আমরা গড় করব। তো সূত্রটা বসাইছি, বাৎসরিক গড় নেট মুনাফা ডিভাইডেড বাই প্রকল্পের মেয়াদ। প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 20,000 টাকা, তৃতীয় বছরে 30,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা, এবং পঞ্চম বছরে 50,000 টাকা। আমি 5 দিয়ে ভাগ করলাম কেন? কারণ প্রকল্পটির মেয়াদ হচ্ছে 5 বছর। সবগুলো যোগ করে আমরা 1.5 লক্ষ টাকা পেয়ে গেছি, এবং 5 দিয়ে ভাগ করলে 30,000 টাকা হয়। অর্থাৎ আমার গড় নেট মুনাফা বের হয়েছে 30,000 টাকা। এরপরে উদাহরণ 3। মিস্টার নওশাদ একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি একটি বিনিয়োগ প্রকল্পে 2,50,000 টাকা বিনিয়োগ করতে আগ্রহী। উক্ত প্রকল্পের অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। এখানে 5 বছর আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ও কর পূর্ববর্তী মুনাফা। এখানে কিন্তু কর পূর্ববর্তী বলা আছে। প্রথম বছরে 65,000 টাকা, দ্বিতীয় বছরে 70,000 টাকা, তৃতীয় বছরে 48,000 টাকা, চতুর্থ বছরে 88,000 টাকা, এবং পঞ্চম বছরে 78,000 টাকা। আরো কিছু তথ্য দেওয়া আছে। উক্ত কোম্পানির করের হার 40% এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। প্রকল্পটির গড় উপার্জন হার নির্ণয় করো। তো আমরা নিয়ম অনুযায়ী প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যেটা দেওয়া আছে 2,50,000 টাকা আমরা এখানে লিখলাম সমাধানে। মেয়াদ আছে 5 বছর, যেহেতু ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা, এখানে আমরা লিখলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের, যেহেতু কর পূর্ববর্তী বলা ছিল, সেজন্য আমাদেরকে এখানে অবশ্যই বের করতে হবে। অবশ্যইটা কেন বের করতে হবে? যেহেতু কর পূর্ববর্তী হলে আমাদের অবশ্যই এর উপর কর কাটা হয় না, সেজন্য অবশ্যইটা বাদ দিয়ে বাদ এই টাকার উপর আমাদেরকে ট্যাক্স কাটতে হবে। অবশ্যই বের করার সূত্রটি হলো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রকল্পের মেয়াদ। প্রাথমিক বিনিয়োগ ছিল 2,50,000 টাকা, মাইনাস করলাম ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, প্রকল্পের মেয়াদ হচ্ছে 5। এভাবেই আমরা 2,30,000 টাকা 5 দিয়ে ভাগ করলে 46,000 টাকা, অর্থাৎ আমার অবশ্যই বের হয়েছে 46,000 টাকা। এবার আমরা
কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করব। অঙ্কে যদি এভাবে কর পূর্ববর্তী বলা থাকে তাহলে একটা টেবল করতে হবে। এই যদি আমাদের গড় মুনাফার হার নির্ণয় করতে হয় তাহলে 6টা টেবল করতে হবে। প্রথম কলামটা হচ্ছে বছর, দ্বিতীয় কলামটা হচ্ছে কর পূর্ববর্তী নগদ তান্ত প্রবাহ, এরপরে অবচয়, তারপরে কর পরবর্তী আয়, কর @40% যেটা কর দেওয়া থাকবে সেটা, এরপরে কর পরবর্তী আয়। আমি বোঝার জন্য এখানে রোমান সংখ্যায় প্রথম নম্বর কলাম 1, 2, 3। 4 নম্বরটা বের করব। আমরা 2 থেকে 3 বাদ দিলে আমরা 4 নম্বর পাবো। 5 নম্বরটা কিভাবে পাবো? আমরা 4কে যদি আমরা করের হার দ্বারা গুণ করি তাহলে আমরা 4 নম্বর কলামটা পেয়ে যাব। এরপরে 6 নম্বর কলামটা কিভাবে পাবো? 4 থেকে যখন আমরা 5 বাদ দিব তাইলে আমরা কর পরবর্তী আয় পেয়ে যাব। তো আমরা এখানে এভাবে বের করা, আমরা যেমন এখানে 1 নম্বর কলামটা আমাদের ছিল 65,000 টাকা, অবশ্য এটা আছে এখানে 46,000 টাকা। তাহলে 65 থেকে 46 চলে গেলে 19,000 টাকা। এই 19,000 টাকার উপর 40% গুণ করব 7,600। 11,400 কিভাবে আসছে? ওই যে 4 থেকে 5 বিয়োগ, তাহলে 4 নম্বর আছে 19,000 টাকা, 5 আছে 7,600 টাকা। তাহলে 19,000 থেকে 7,600 গেলে আমাদের 11,400 চলে আসে। আমি দ্বিতীয় কলামটাও রোটাও বুঝিয়ে দিচ্ছি। যেমন 70,000 টাকা ছিল আমাদের কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবশ্য এখানে বসাই দিচ্ছি 46,000 টাকা। তাহলে 70 থেকে 46 গেলে 24,000 টাকা। 9,600 কিভাবে আসছে? তাহলে 24,000 টাকার উপর 40% গুণ করলে 9,600 টাকা। এবার 14,400 কিভাবে? এই 24,000 থেকে 9,600 আমি বিয়োগ দিলে 14,400 টাকা। এভাবে প্রতি বছর আমাকে অবশ্যইটা বাদ দিয়া টাকা থেকে আমাদের করের হারের ভিত্তিতে আমাদের করটা বাদ দিতে হবে। কর বাদ দিয়ে আমাদের কর পরবর্তী মুনাফা বা কর পরবর্তী আয় নির্ণয় করতে হবে। সর্বশেষ টেবলের নিচে আমরা দেখতে পাচ্ছি মোট কর পরবর্তী মুনাফা বা আয়। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম, এভাবে 5টা যোগ করে আমরা 71,400 টোটাল টাকা পেয়ে গেছি। এটাকে বলা হচ্ছে মোট কর পরবর্তী মুনাফা। এবার আমরা সূত্রে প্রয়োগে যাব। এতক্ষণ যা টেবলে করছি এখন আমরা সূত্রে প্রয়োগ করে আমরা অঙ্কটা শেষ করব। সুতরাং কর পরবর্তী মুনাফা নির্ণয়ের ছক থেকে পাই কর পরবর্তী মোট মুনাফা 71,400 টাকা, যেটা আমরা সবগুলো 5 বছরের কর পরবর্তী মুনাফা যোগ করে যেটা পেয়েছিলাম। তো এটা হলো 5 বছরের। আমরা এখন গড় করব। গড় নির মুনাফা কর পরবর্তী মোট মুনাফা ডিভাইডেড বাই প্রকল্পের মেয়াদ। 71,400 মেয়াদ হচ্ছে 5 বছর, তাহলে 14,280 টাকা। এবার আমাদের নিয়ম অনুযায়ী গড় বিনিয়োগ বের করতে হবে। প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তো প্রাথমিক বিনিয়োগ ছিল 2,50,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা এবং এটাকে আমরা ভাগ করব 2 দিয়ে। তো 2,50,000 টাকা 20,000 টাকা যোগ করলে 2,70,000 টাকা, 2 ভাগ করলে 1,35,000 টাকা। এটা হলো আমাদের গড় বিনিয়োগ। তাহলে গড় নিট মুনাফা পেয়ে গেছি আমরা 14,280, গড় বিনিয়োগ পাচ্ছি 1,35,000 টাকা। আমরা সূত্র প্রয়োগ করি। গড় মুনাফার হার বাৎসরিক গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100, 71,400 ডিভাইডেড বাই, এখানে 14,280 হবে, 14,280 ডিভাইডেড বাই 1,35,000 ইন্টু 100। তাহলে এইভাবে যদি আমরা করি 10.58%, অর্থাৎ এর বের হলো 10.58%।
এভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো পাশে একটু নোট দিয়ে দিচ্ছি এখানে কিভাবে করতে হবে সেগুলা। যেমন প্রথমে কর পূর্ববর্তী এবং অবশ্যই ও কর পূর্ববর্তী মুনাফা দেওয়া থাকলে প্রথমে অবশ্যই বের করে নিতে হবে। এরপর গড় মুনাফার হার নির্ণয় করার জন্য 6 কলাম বিশিষ্ট টেবল বা ছক করতে হবে দ্বিতীয় স্টেপে। তৃতীয় স্টেপে গিয়ে 6 নম্বর কলামের সাহায্যে কর পরবর্তী মোট মুনাফা নির্ণয় করতে হবে এবং গড় মুনাফা নির্ণয় করার জন্য মোট মুনাফাকে প্রকল্পের মেয়াদ দ্বারা ভাগ করতে হবে। এরপরে গড় বিনিয়োগ নির্ণয় করার জন্য প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। সর্বশেষ ধাপে সূত্র প্রয়োগ করে গড় উপার্জন হার বা গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এবার আমরা দ্বিতীয় যেটা টেকনিক, দ্বিতীয় পদ্ধতি যেটা আমাদের আছে, অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রথম পদ্ধতি হলো গড় মুনাফার হার, এরপরে দ্বিতীয় পদ্ধতি হলো পরিশোধকাল বা পেব্যাক সময়। তো পেব্যাক সময়ের গাণিতিক নিয়মাবলী আমরা একটু দেখে নিই। আগের মতোই আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে। পেব্যাক সময়টা একটু বলে নিই, এটা কি জিনিস। পেব্যাক সময় হচ্ছে আমরা যখন কোন একটি প্রকল্পে বিনিয়োগ করব, এই বিনিয়োগকৃত টাকাটি আমার প্রতিষ্ঠানে উঠে আসতে কত সময় অপেক্ষা করতে হবে, কত সময় লাগবে, ওই সময়কালকে পরিশোধকাল বা পেব্যাক সময়। তো এখানে অঙ্ক করতে হলে আমাদের অবশ্যই সূত্র জানতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, শিখতে হবে। যেমন এখানে পেব্যাক সময় নির্ণয়ের জন্য দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ প্রতি বছর সমান হারে হলে, সমান হারে বলতে আমি যেটা আগে বুঝাইছি, অর্থাৎ প্রতি বছর বার্ষিক নগদ প্রবাহ একই হারে হবে। 10,000 টাকা হলে প্রতি বছর 10,000 টাকা করে হবে, 5,000 টাকা হলে প্রতি বছর 5,000 টাকা করে হবে। এইভাবেই প্রত্যেকটা বছর একটা যেটা টাকার ফিগার সমান থাকবে, এই ধরনের প্রবাহকে আমরা নগদ আন্তঃপ্রবাহ সমান হারে বলবো। তো এভাবে যদি সমান হারে হয় তখন আমাদের পেব্যাক সময়টা পরিশোধকাল পিবিপি নির্ণয় করার সূত্রটা হচ্ছে এনসিইউ ডিভাইডেড বাই এনসিবি। এনসিইউ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আর এনসিবি হচ্ছে বার্ষিক সমান নগদ প্রবাহ। দ্বিতীয় পদ্ধতিটা হলো নগদ আন্তঃপ্রবাহ অসমান হারে হলে। অসমান হারে বলতে এক এক বছর এক এক ধরনের টাকা যখন প্রবাহ হবে তখন তাকে আমরা অসমান হারে নগদ প্রবাহ বলবো। তো এই সূত্রটা হচ্ছে পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদের যখন অসমান হারে হবে তখন এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে a প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে আমাদের অসমান হারে পেব্যাক সময় নির্ণয় করার সূত্র। পাশে টেবলে দিয়ে দিচ্ছি আমি এনসি এর পূর্ণরূপটা কি। নেট ক্যাশ আউটফ্লো, যেটাকে নগদ বহিঃপ্রবাহ বা প্রাথমিক বিনিয়োগ বলা হয়। এনসিবির পূর্ণরূপ হচ্ছে নেট ক্যাশ বেনিফিট, যেটাকে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বলা হয়। এরপরে এনসিইউ 2 নম্বর সূত্রের মধ্যে নেট ক্যাশ আউটফ্লো আগের মতোই নগদ বহিঃপ্রবাহ বা প্রাথমিক বিনিয়োগ। এখানের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ বিনিয়োগ ফেরত আসার পূর্বের বছর আমি যেটা বিনিয়োগ করছি ওই টাকাটা ফেরত আসার জন্য আমাকে সম্পূর্ণভাবে কত বছর অপেক্ষা করতে হবে, ওয়েট করতে হবে, সেই বছরটাকে আমরা চিহ্নিত করব এ দিয়ে। এরপরে সিটা হচ্ছে এই বছরে ক্রমযোজিত কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। আমরা একটা টেবল করব, ওই টেবলের মধ্যে আমরা যেই বছরটা এ হিসেবে চিহ্নিত করব, ওই এ বছরের মধ্যে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহের কলামে যে টাকাটা দেখা যাবে থাকবে ওটাই হচ্ছে আমাদের সি। আর ডিটা হচ্ছে সম্পূর্ণ বিনিয়োগ যে বছর উঠে আসবে সেই বছরের নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ আমরা এ হিসেবে যেই বছরটা চিহ্নিত করব সেই বছরের পরের বছরটাই হচ্ছে আমাদের ডি হিসেবে চিহ্নিত হবে। তো এখানে আন্তঃপ্রবাহ আর একটা নগদ বহিঃপ্রবাহ, এগুলো কি জিনিস। প্রতিষ্ঠানে
বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে আয় বা প্রাপ্তি হিসেবে যেই টাকা উঠে আসবে সেগুলোই হলো নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ বিনিয়োগকৃত টাকার বিপরীতে যখন প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রবাহ হবে, আয় হবে, প্রাপ্তি হবে, তখন ওই টাকাকে, ওই প্রাপ্তিকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলবো। আর নগদ বহিঃপ্রবাহ কোনটা? প্রকল্পে প্রাথমিকভাবে যে মূলধন বিনিয়োগ করা হয় তাকে নগদ বহিঃপ্রবাহ বলা হয়। অর্থাৎ আমি যেটা খরচ করে ফেলবো, বর্তমানে একটা প্রকল্পে বিনিয়োগ করার জন্য যে টাকাটা খরচ করব, যেই টাকাটা আমি ইনভেস্ট করব, সেই টাকাকে আমরা নগদ বহিঃপ্রবাহ বলে উল্লেখ করব। এবার আসা যাক, আমরা যেই সূত্রগুলো আমরা আলোচনা করছি, এই সূত্রের আলোকে আমরা কিভাবে পেইব্যাক সময় আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব, এক্সাম্পল সহকারে আমরা একটু দেখে নিব। উদাহরণে, এবিসি কোম্পানির একটি প্রকল্পে ৩ লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন। উক্ত প্রকল্প থেকে প্রতি বছর ৫০,০০০ টাকা নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে, যা আগামী ১০ বছর পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রকল্পটির পেইব্যাক সময় কত হবে? তাহলে এটা আমরা ধরে নিচ্ছি, আমরা বুঝে গেছি এটা হলো সমান হারে, যেহেতু এখানে প্রাথমিক বিনিয়োগ আছে আর এখানে এই প্রতি বছর ৫০,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ হবে এবং ১০ বছর পর্যন্ত এখানে এটা চলতে থাকবে। তো আমাদের এখানে এই অঙ্কের মধ্যে যেটা দেওয়া আছে আমরা এনসিইউ দ্বারা চিহ্নিত করব। প্রাথমিক বিনিয়োগ ৩ লক্ষ টাকা, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ৫০,০০০ টাকা, যেহেতু প্রতি বছরে ৫০,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ হচ্ছে। এরপরে প্রকল্পের মেয়াদ হচ্ছে ৫ বছর। তো এখানে আমাদের পেইব্যাক সময় নির্ণয় করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব, এনসিইউ ডিভাইডেড বাই এনসিবি। এনসিইউ হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ প্রতি বছর সমান নগদ প্রবাহ। তো ৩ লক্ষ টাকা বসাই দিলাম, এখানে ৫০,০০০ টাকা, তাহলে ৩ দিয়ে ৫০,০০০কে দিয়ে আমরা ৩ লক্ষ টাকা যদি ভাগ করি তাহলে আমাদের ৬ বছর। অর্থাৎ এই ৩ লক্ষ টাকাটা ফেরত পেতে আমাদেরকে অবশ্যই ৬ বছর অপেক্ষা করতে হবে, যেটাকে পেইব্যাক সময় বলা হচ্ছে। উদাহরণ ২ আমরা দেখে নিই। একটি প্রকল্পে মোট ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। প্রকল্পটির মেয়াদ ৫ বছর। উক্ত প্রকল্পটি থেকে আগামী ৫ বছর নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ: প্রথম বছরে প্রবাহ হবে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ২৫,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৫,০০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা, পঞ্চম বছরে ৩০,০০০ টাকা। এভাবে ৫ বছরে নগদ আন্তঃপ্রবাহ হবে। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এখানে উক্ত তথ্য থেকে প্রকল্পটির পেইব্যাক সময় নির্ণয় করো। তো আমরা সমাধানে যাচ্ছি। এখানে যেহেতু নগদ আন্তঃপ্রবাহ অসমান হারে, সেটা আমরা বুঝতে পারছি, এক এক বছর এক এক ধরনের টাকার প্রবাহ, তাই একটি চকের সাহায্যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। চলো আমরা একটা টেবলের মাধ্যমে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ নির্ণয় করি। ৩টা কলাম করতে হবে: বছর, আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। ১, ২, ৩, ৪, ৫ এভাবে আগে যেভাবে টাকা ছিল ৩০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৩০,০০০ টাকা। এবার আমরা ৩ নম্বর কলামটা কিভাবে করছি? প্রথমে ৩০,০০০ টাকা আন্তঃপ্রবাহ ছিল, সেটা বসাই দিলাম। দ্বিতীয় বছরে আন্তঃপ্রবাহ ২৫,০০০ টাকা, তাহলে এদিকে ৩০,০০০ টাকা, এটার সাথে আমরা এটা যোগ করব, ৩০ আর ২৫-এ ৫৫,০০০ টাকা। পরবর্তী বছরের আবার আন্তঃপ্রবাহ ৩৫,০০০ টাকা, ৫৫-এর সাথে ৩৫ যোগ করলে ৯০,০০০ টাকা, ৯০,০০০ টাকার সাথে ৪০,০০০ টাকা যোগ করলে ১,৩০,০০০ টাকা, ১,৩০,০০০ টাকার সাথে ৩০,০০০ টাকা যোগ করলে ১,৬০,০০০ টাকা। এভাবেই আমাদের ক্রমান্বয়ে ক্রমযোজিত নগদ প্রবাহ বের করতে হবে। তো এখানে আমি চিহ্নিত করছি
লাল কালি দিয়ে। এখানে 3 নম্বর বছরটা এ দ্বারা চিহ্নিত করছি। ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে 90,000 টাকাকে সি দ্বারা চিহ্নিত করছি। 40,000 টাকাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করছি। কিভাবে করছি? যেমন আমরা যদি দেখতে যাই, আমার প্রাথমিক বিনিয়োগ ছিল এই প্রকল্পের 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা এখানে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহের মধ্যে 5টা টাকা আছে, 30, 55,000 টাকা, 90,000 টাকা, 1,30,000, 1,60,000। তো এখানের মধ্যে 1 লক্ষ টাকাটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তো আমরা 1 লক্ষ টাকা, 30,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকা পাবো না, 55,000 টাকার মধ্যেও পাবো না, 90,000 টাকার মধ্যেও পাচ্ছি না। 1,30,000 টাকার মধ্যে 1 লক্ষ টাকা রয়েছে। কিন্তু এটা কি প্রথমে হয়েছে, জানুয়ারিতে হয়েছে, নাকি ফেব্রুয়ারিতে, নাকি ডিসেম্বরে, সেটা আমাদের জানা নেই। তার মানে 1,30,000 টাকার মধ্যে আমার 1 লক্ষ টাকা লুকায়িত আছে। সেজন্য এই টাকাটা আমাকে পেতে সম্পূর্ণ বছর, তাহলে 4 নম্বর বছরের মধ্যে আমি পাচ্ছি, তাহলে 4 নম্বর বছরের আগে কয়টা বছর ওয়েট করতে হয়েছে আমাকে? 1, 2, 3। তাহলে যেহেতু সম্পূর্ণ বছর, আমাকে এই 3টা বছর ওয়েট করতে হচ্ছে, কারণ 3টা বছর ওয়েট করে আমি 4 নম্বর গিয়ে আমি 1 লাখ টাকা পাচ্ছি। সেজন্য এই 3 বছরকে বলা হবে যে এ, অর্থাৎ ফুল ইয়ার, যেটাকে সম্পূর্ণ বছর বলা হয়। এরপরে এর পাশাপাশি সোজাসুজি ক্রমযোজিত নগদ প্রবাহ যেটা হবে, সেটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করব। যেমন 3 নম্বর বছরে হচ্ছে এ, এটার সোজাসুজি রোতে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 90,000 টাকা। এরপরে ডিটা হচ্ছে যেটা আমি এ দ্বারা চিহ্নিত করব এর পরের বছর, অর্থাৎ যেখানে আমরা 1 লাখ টাকা পাচ্ছি, ওই কলামের ওই রোর আমরা আন্তঃপ্রবাহ যেটা থাকবে সেটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করব 40,000 টাকা। তাহলে এভাবেই আমাদেরকে একটা টেবলের মাধ্যমে আমাদের এ, সি এবং ডিটা চিহ্নিত করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এখানে ডেসক্রাইব করে দিচ্ছি, এখানে কিভাবে লিখছি দেখো। প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা, টেবিলের তৃতীয় কলামের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, তৃতীয় কলামের যোগফল 90,000 টাকা এবং চতুর্থ বছরের যোগফল 1,30,000 টাকা। এখানে 90,000 টাকা, এখানে 1,30,000 টাকা, যা প্রাথমিক বিনিয়োগ থেকে বেশি। এই কারণেই তৃতীয় বছরকে এ এবং ওই বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহকে সি ধরা হয়েছে এবং দ্বিতীয় কলামের চতুর্থ বছরের আন্তঃপ্রবাহকে ডি হিসেবে চিহ্নিত করা হলো 40,000 টাকা। এবার আমরা সূত্র প্রয়োগ করব। এই টেবল থেকে আমরা একটু চিহ্নিত করে নিব। এনসিও পাচ্ছি 1 লক্ষ টাকা, এ পাচ্ছি 3 বছর, সি পাচ্ছি 90,000 টাকা, ডি পাচ্ছি 40,000 টাকা। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। পেব্যাক সময় পিবিপি সমান এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইড বাই ডি। এর মানটা বসাই দিলাম পাশের থেকে 3 বছর, এনসিইউর মান 1 লক্ষ টাকা, মাইনাস দিলাম সিটা হলো 90,000 টাকা এবং ডির মানটা 40,000 টাকা। এভাবে আমরা যোগ বিয়োগ করলেই আমরা বুঝতে পারছি এখানে 1 লক্ষ থেকে 90 গেলে 10, এভাবে 40,000 টাকা দ্বারা ভাগ করলে আমরা 0.255, অর্থাৎ এখানে টোটাল আমাদের পেব্যাক সময় হচ্ছে 3.25 বছর। আশা করি বুঝতে পারছো। এখন ভিন্ন ধরনের আরেকটি আমরা অঙ্ক দেখে নিব। উদাহরণ 3। জাহান কোম্পানি লিমিটেড একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা করছেন। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য 50,000 টাকার একটি মেশিন প্রয়োজন। মেশিনের মেয়াদকাল হবে 5 বছর, যেখানে কোনো ভগ্নাংশের মূল্য থাকবে না। প্রতিষ্ঠানটির করের হার 55%। প্রতিষ্ঠানটির কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ নিচে দেওয়া হলো। তাহলে প্রথম অঙ্ক দেখছিলাম সমান হারে,
দ্বিতীয় অঙ্ক যেটা আমরা দেখলাম এটা হলো অসমান হারে তবে নগদ প্রবাহ বলা ছিল, অর্থাৎ এটা কর পরবর্তী বলা ছিল। তৃতীয় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা টেবল আছে, তবে টেবলের টাকাগুলো আমাদের দেওয়া আছে কর পূর্ববর্তী এবং প্রকল্পের মেয়াদ আছে 5 বছর, প্রাথমিক বিনিয়োগ আছে 50,000 টাকা এবং কোম্পানির করের হার দেওয়া আছে 55%। তো এই তথ্যের আলোকে প্রকল্পটির আমাদের দুইটা জিনিস বের করতে বলছে এখানে, গড় মুনাফার হার এবং পেব্যাক সময়। যেহেতু গড় মুনাফার হার আমরা আগে বের করে আসছি, তাহলে এক টেবিলের মাধ্যমে একটা অঙ্কের মধ্যে আমরা কিভাবে টেবল করে গড় মুনাফার হার নির্ণয় এবং পেব্যাক সময় নির্ণয় করব সেটাই অঙ্কের মাধ্যমে আমরা শিখে যাব। বরাবরের মতোই আমাদের এখানে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 2,50,000 টাকা, 50,000 টাকা, শুধু 50,000 টাকা হবে এখানে। এরপরে মেয়াদ হবে 5 বছর, ভগ্নাংশের মূল্য হবে 20,000 টাকা। তাহলে মানটা বসাই দিচ্ছি, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই প্রকল্পের মেয়াদ। এখানে 50,000 টাকা মাইনাস 0, যেহেতু ভগ্নাংশের মূল্য নেই সেজন্য এখানে আমাদের 0 বসাই দিচ্ছি। এখানে 5 বছর, তাহলে আমরা এটা ভাগ করলে আমাদের অবশ্যই বের হচ্ছে 10,000 টাকা। তো একটা টেবল করব কর পরবর্তী নিট নগদ প্রবাহ। টেবলটা আমাদের 8 কলাম বিশিষ্ট হতে হবে, অর্থাৎ আমাদের যদি পেব্যাক সময় নির্ণয় করতে বলে, পরিশোধকাল নির্ণয় করতে বলে, আমাদের কর পরবর্তী নিট নগদ প্রবাহ বা নিট মুনাফা বের করার জন্য আমাদের 8 কলাম বিশিষ্ট টেবল করতে হবে। আর যদি গড় মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে আমাদের 6 কলাম বিশিষ্ট করতে হয়। আর যদি পেব্যাক সময় এনপিভি এগুলা বলে তখন আমাদের এখানে 8 কলাম বিশিষ্ট টেবল করতে হবে। প্রথম কলামটা হচ্ছে বছর, দ্বিতীয় কলামটা হচ্ছে কর পূর্ববর্তী নগদ তান্ত প্রবাহ, তৃতীয় কলাম হচ্ছে অবশ্যই, চতুর্থ কলাম কর পরবর্তী আয়, পঞ্চম কলাম হচ্ছে কর এট দ্য রেট অফ 55% হবে এখানে। এরপরে কর পরবর্তী আয়, কর পরবর্তী নগদ প্রবাহ, ক্রমযোজিত নগদ প্রবাহ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা পাবো 2 থেকে 3 বিয়োগ করলে আমরা 4 নম্বরটা পাবো। 5 নম্বরটা পাবো আমরা 4 কে কর হার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। এরপরে আমরা 6 নম্বর কলামটা পাবো 4 থেকে 5টা বিয়োগ এবং 7 নম্বর কলামটা পাবো 4 এর সাথে 2 যোগ করলে, এবং 8 নাম্বারটা আমরা এখানে ক্রমযোজিত যেভাবে নিয়ম আছে সেভাবে আমরা বের করব। তো দেখো এখানে প্রথম রোতে প্রথম বছরে 10,000 টাকা ছিল আমাদের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, অবশ্যই বসে দিলাম 10,000 টাকা। তাহলে আমাদের 3 নম্বর কলাম, এখানে 4 নম্বর কলাম হচ্ছে 2 থেকে 3 বিয়োগ, 10 থেকে 10 গেলে কিছু নেই সেজন্য আমরা এখানে ড্যাশ বসাই দিছি। এখানে কর কাটবো, যেহেতু এখানে কোনো কিছু নেই তাহলে আমার এখানে কর নাই, এরপরে কর পরবর্তী আয়ও নাই, কিন্তু কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ আমাদের এখানে 4 এর সাথে 2 যোগ করব, তাহলে 4 কিছুই ছিল না আমাদের এখানে, তাহলে 10 এর সাথে 10 4 যোগ করে আমরা এখানে 10টা বসাই দিব এবং এখানে ক্রমযোজিত নগদ প্রবাহ, এখানে যেহেতু 10 এখানে 10,000 টাকা আমরা বসাই দিছি। এরপরে দ্বিতীয় নম্বর কলামটা 11,000 টাকা, এখানে 10,000 টাকা, তাহলে 11 থেকে 10 গেলে 1,000 টাকা, 1,000 টাকার উপর 55% কেটে নিব 550 টাকা, তাহলে 1,000 থেকে 550 টাকা বিয়োগ দিলে 450 টাকা, এই 450 টাকা এখানে 10,000 450 টাকা, এটার সাথে এই 10,000 টাকা অবশ্যই এটা যোগ করে 10,450, এবং আগে ছিল 10,000 টাকা, এটার সাথে এটা যোগ করে আমরা 20,450 করলাম। তৃতীয় বছরে 14,000 টাকা, 10,000 টাকা বাদ দিব 4,000 টাকা, ট্যাক্স কেটে নিব 55%, 2,200 টাকা। এরপরে আমরা এই 4,000 থেকে 2,200 গেলে আমাদের 1,800 টাকা থাকবে। এই 1,800 এর সাথে আমরা যদি 10,000 টাকা যোগ করি তাহলে 11,800 টাকা থাকবে। তাহলে এই আগে ছিল 20,450 টাকা, এটার সাথে
আমরা পরবর্তী বছরের 11,800 টাকা যদি আমরা যোগ করে নিই তাহলে 32,250 টাকা। এরপরে 4 নম্বর বছরে 15,000 টাকা আছে, এখানে 10,000 টাকা অবশ্যই বাদ দিব, 5,000 টাকা পেলাম। 5,000 টাকার উপর 55% কেটে নিব, 2,750 টাকা। এই 2,750 টাকাটা 5,000 টাকা থেকে বাদ দিলে 2,250 টাকা। এরপরে এই 2,250 টাকাটা আমরা 10,000 টাকার সাথে যোগ করব, 12,250 টাকা। এটার সাথে 32,250 যোগ করব, 44,500 টাকা। এভাবে পঞ্চম বছরে ঠিক একইভাবে একই কলামে যাচ্ছে। তো এখানে চিহ্নিত করছি আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000 টাকা। এই 50,000 টাকাটা আমরা ক্রমযোজিত নগদ প্রবাহের এই কলামে আমরা দেখব। তো যেহেতু এখানেও নাই 10,000 টাকার, এখানে প্রথম বছরে নাই, দ্বিতীয় বছরে নাই, তৃতীয় বছরে নাই, চতুর্থ বছরে নাই, পঞ্চম বছরে গিয়ে আমরা 61,250 টাকা পাচ্ছি, অর্থাৎ এখানে ধরে নিচ্ছি 50,000 টাকাটা এখানে আমাদের রয়ে গেছে। তাহলে এটার আগে আমাদের পূর্ণ বছর হচ্ছে আমাদের কয়টা বছর অপেক্ষা করতে হয়েছে? 4 বছর। সেজন্য আমি 4 বছরকে এ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে 4 নম্বর বছর বরাবর আমাদের এখানে সি হলো 44,500 এবং 4 এর পরের বছর হচ্ছে 5 বছর, এটার নগদ প্রবাহ হচ্ছে 16,750। এবার আমরা সূত্রে কিভাবে প্রয়োগ করব? গড় মুনাফার হার নির্ণয়। আমাদের এখানে গড় নিট মুনাফা, কর পরবর্তী মোট মুনাফা আছে, এখানে প্রকল্পের মেয়াদ আছে, আমাদের 11,250 টাকা ছিল, এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব, 2,250 টাকা। এরপরে গড় বিনিয়োগ আছে, এখানে আমরা প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য, প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000 টাকা এবং কোনো ভগ্নাবশেষ মূল্য ছিল না, যার কারণে এখানে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 50,000কে 2 দ্বারা ভাগ করলে 25,000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে গড় নিট মুনাফা, এটা হচ্ছে গড় বিনিয়োগ। তো এবার আমরা মেইন সূত্র প্রয়োগ করি। গড় মুনাফার হার বাৎসরিক গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, 100 দ্বারা গুণ করব। আমরা এখানে মানটা বসাই দিলে আমরা পাচ্ছি এখানে 9%, অর্থাৎ এরর হলো 9%। গড় মুনাফার হার বের হয়েছে এখানে 9%। পেব্যাক সময়টা নির্ণয় করার জন্য আমাদের এখানে ওই টেবল থেকে আমরা এনসিইউ পাচ্ছি 50,000 টাকা, এ পাচ্ছি 4 বছর, সি হলো 44,500, ডি হলো 16,750 টাকা এবং পিবিপি আমরা সূত্র বসাই দিব। এ পাইছিলাম 4, এনসিইউ পাইছিলাম 50,000 টাকা এবং সি হচ্ছে 44,500 টাকা, ডি হচ্ছে 16,750 টাকা। মানটা আমরা যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে টোটাল আমাদের পেব্যাক সময় বের হচ্ছে 4 বছর 4.328 বছর। এভাবেই আমাদের একটা টেবলের মাধ্যমে আমরা এই টেবল থেকে এইভাবে টেবল করে আমরা একসাথে চাইলে এখানে এনপিভি করতে পারি, আমরা চাইলে পেব্যাক সময় নির্ণয় করতে পারি, আমরা চাইলে গড় মুনাফার হার নির্ণয় করতে পারি। তবে একটা কথা খেয়াল রাখবা, এই টেবলটা কখন করতে হবে? এই টেবলটা করতে হবে আমাদের তখনই যখন কোম্পানির মধ্যে কোম্পানির যে নগদ প্রবাহগুলো দেয়া থাকবে কর পূর্ববর্তী অথবা কর পূর্ববর্তী মুনাফা অথবা কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এইভাবে যখন আমাদের শব্দগুলো বলা থাকবে তখন আমাদের এখানে এই টেবলটা করতে হবে। টেবলটা করার জন্য আমাদের যদি গড় মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে আমি 6 কলাম বিশিষ্ট নির্ণয় করব, আর যদি আমাদের এখানে পেব্যাক সময় নির্ণয় করতে বলে তাহলে 8 কলাম বিশিষ্ট করব এবং আমাদের যদি এনপিভি বলে তাহলে আমাদের 7 কলাম বিশিষ্ট আমরা টেবল করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি গড় মুনাফার হার এবং পেব্যাক সময় এই লেকচারের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছো। সূত্রের মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো অথবা অঙ্কগুলোর মধ্যে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা এবং প্র্যাকটিস করবা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা। অঙ্কগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে, কারণ গাণিতিক প্রবলেমগুলো সব সময় করতে হয়,
গাণিতিক প্রবলেম অঙ্কগুলো যদি আমি সবসময় না করি তাহলে আমার সূত্র মুখস্থ থাকবে না, কারণ ফিনান্সটা ফুলি ডিপেন্ডেন্ট হচ্ছে সূত্রের উপর। সূত্র যদি মুখস্থ না থাকে তাহলে আগাতে পারবে না। যতই সূত্র মুখস্থ থাকবে আমি ততই অঙ্ক করতে পারবো। সেজন্য খুব খেয়াল করবা, আমি এই লেকচারের মধ্যে প্র্যাকটিস দিই নাই, মোটামুটি তিনটা প্রবলেম দিয়ে আমি সলভ করছি, তোমরা এগুলো দেখতে থাকো। আমি পরবর্তী ক্লাসের মধ্যে তোমাদের কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি দিব, ওগুলো করবা। এবং এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এবং সলভ করে দেওয়া আছে এগুলো সবগুলো দেখতে থাকো এবং করতে থাকো, অঙ্কগুলো বাড়িতে করতে থাকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে লেকচারটি শোনার জন্য, ভিডিওটি শ্রবণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল মনসুর অনলাইন ভিত্তিক ক্লাসের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।